আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নদীতে পড়ায় সৌহার্দ্য পরিবহনের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত, কমলাপুর স্টেশনে উপচে পড়া যাত্রী চাপ। চট্টগ্রামে বিমানবন্দর সংলগ্ন এলাকায় চোরাই ডিজেল জব্দ, পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় 2 শুটার গ্রেপ্তার। জুলাই সনদ বাস্তবায়ন না হলে হতাশা বাড়বে বলেন জামায়াত নেতা মিলন। তেলের চাহিদা নিশ্চিত করতে প্রতিদিন 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের থেকে দূরে থাকার নির্দেশ, ইরানের বিপ্লবী গার্ডের নতুন সতর্কবার্তা। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, র্যাপার থেকে দেশের শীর্ষ নেতৃত্বে উত্থান। মেসির বিশ্বকাপ খেলা এখনো অনিশ্চিত, দাপুটে জয়ে পিএসএল শুরু, লাহোর কালান্দার্সের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস যাত্রী সহ পদ্মা নদীতে পড়ে যাওয়ার পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কঠোর ব্যবস্থা নিয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটির রাজবাড়ী ব 110024 রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার 27 মার্চ বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। বিআরটিএর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত 25 মার্চ বিকেল 5:15 দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত 26 জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং 5 জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। চিঠিতে জানানো হয়েছে, সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 24 এবং সড়ক পরিবহন বিধিমালা 2022 এর 46 ও 47 বিধি অনুযায়ী বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অন্যদিকে ঈদের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। যদিও সাপ্তাহিক ছুটি আরও একদিন বাকি, তবুও শুক্রবার থেকেই রাজধানীমুখী যাত্রীদের চাপ বাড়তে দেখা গেছে। অনেকে অফিসের বাধ্যবাধকতা, আবার কেউ শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগেই ফিরছেন। শুক্রবার সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিটি ট্রেনই যাত্রী বোঝাই হয়ে প্ল্যাটফর্মে ঢুকছে। কারো হাতে বড় ব্যাগ, কারো সঙ্গে পরিবার, সব মিলিয়ে স্টেশন জুড়ে ছিল উপচে পড়া ভিড়। ট্রেন থেকে নামার পরও যাত্রীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় রেলওয়ে কর্মীদের। স্টেশনের পরিবেশে স্পষ্ট ছিল ঈদ পরবর্তী ঢাকায় ফেরার ব্যস্ততা। চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ চোরাই ডিজেল মজুতের তথ্য পেয়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেল 3:45টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবৈধভাবে ডিজেল মজুত করা হচ্ছিল। গোপন সংবাদ পাওয়ার পর সকাল থেকেই সেখানে অভিযান শুরু করে জেলা প্রশাসন। অভিযানে চোরাই ডিজেলের পাশাপাশি তেল স্থানান্তরের জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। অন্যদিকে ঢাকার মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত 2 শুটারকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা এক বার্তায় জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও গুলিও উদ্ধার করা হয়েছে। র্যাব 4-এর উদ্যোগে পরিচালিত এই অভিযানের বিস্তারিত তথ্য পরে এক সংবাদ সম্মেলনে জানানো হবে। নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্য সচিব ছিলেন। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম কিনে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করতেন। গত বছরের 17 নভেম্বর সন্ধ্যায় মিরপুর 12 নম্বরের বি ব্লকের বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে ঢুকে মুখোশধারী 3 সন্ত্রাসী খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়ন করা না গেলে তা জাতির জন্য অত্যন্ত হতাশাজনক হবে। শুক্রবার সকালে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস IFES বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন। মিলন জানান, তারা সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক একটি সংস্থার সঙ্গে বৈঠক করেছেন, যাদের মূল লক্ষ্য কিভাবে জাতীয় সংসদকে আরও শক্তিশালী করা যায়। তার ভাষায়, সংসদকে কার্যকর ও জবাবদিহিমূলক করতে জুলাই সনদ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তা ব্যর্থ হলে জনগণের প্রত্যাশা ভেঙে পড়বে। সবচেয়ে বড় দায়িত্ব সরকারি দলের। আমরা তো ওপেনলি বলছি যে আমরা এর সাথে আছি, সংসদের ভিতরে বলেছি, বাইরে বলেছি, আবারও বলবো, এবং এখনো আশাবাদী হতে চাই যে আমরা যেন জুলাইয়ের সাথে আপনার এসেন্সের সাথে, জাতির আকাঙ্ক্ষার সাথে আমরা যেন বিশ্বাসঘাতকতা না করি। আমরা এই পার্লামেন্টের জুলাই সনদের বাস্তবায়ন করতে না পারি,
তাহলে জাতির জন্য খুব হতাশাজনক হয়ে যাবে। অন্যদিকে দেশে আগামী এপ্রিল পর্যন্ত জ্বালানি তেলের চাহিদা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি এবং দাম বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই, বরং জনগণের দুর্ভোগ কমাতে প্রতিদিন 167 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। শুক্রবার যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বহির্বিশ্বে চাপ বাড়লেও সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আজ সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি তেল নিয়ে একটি উদ্বেগ, উৎকণ্ঠা অনেকের মাঝে কাজ করছে। ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এখন পর্যন্ত সারা পৃথিবী 80টা দেশ জ্বালানির মূল্য বৃদ্ধি করলো, আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের গণতান্ত্রিক সরকার এখনো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা করছে না। আমরা সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছি, কিন্তু আমাদের চাহিদা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। গড়ে প্রতিদিন এই মার্চ মাসে 2025 সালে ডিজেলের চাহিদা ছিল প্রায় 12,000 টন। পেট্রোল অকটেনের চাহিদা ছিল গড়ে 1200 থেকে 1400 মেট্রিক টন। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের কাছ থেকে সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশ দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। শুক্রবার 27 মার্চ প্রকাশিত নতুন নির্দেশনায় তারা স্পষ্টভাবে জানায়, মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যের যেখানেই অবস্থান করবে সেই স্থানই ইরানের সম্ভাব্য টার্গেট হিসেবে বিবেচিত হবে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এর পরপরই শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত, যা প্রায় 1 মাস ধরে চলছে এবং সময়ের সঙ্গে আরও জটিল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটেই নতুন সতর্কবার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনারা সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। বিবৃতিতে বলা হয়েছে, কাপুরুষ মার্কিন ইহুদিবাদী বাহিনী নিরীহ মানুষ ও তাদের ঘরবাড়িকে ঢাল হিসেবে ব্যবহার করার হীন চক্রান্ত করছে। তারা আরও যোগ করে, আপনাদের নিরাপত্তার স্বার্থে অনুরোধ করছি, যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছে সেই স্থানগুলো দ্রুত ত্যাগ করুন যাতে কোনো বিপদের মুখে না পড়েন। নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র শাহ, যিনি বালেন নামেই বেশি পরিচিত। গত বছর জেনজিদের নেতৃত্বে সরকার পতনের পর মার্চের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি ভূমিধস জয় পায়। শুক্রবার 27 মার্চ শপথ গ্রহণের মধ্য দিয়ে মাত্র 35 বছর বয়সেই তিনি আনুষ্ঠানিকভাবে দেশের নেতৃত্ব গ্রহণ করেন। শপথের আগে বালেন্দ্র একটি গান প্রকাশ করেন, যেখানে নেপালের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন। রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন আন্ডারগ্রাউন্ড হিপ হপ জগতের র্যাপার ও গীতিকার, যিনি দুর্নীতি ও বৈষম্যের মতো সামাজিক ইস্যু নিয়ে নিয়মিত গান লিখতেন। পরবর্তীতে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বড় দলগুলোর প্রার্থীদের হারিয়ে 61,000-এর বেশি ভোটে জয়ী হন। মাত্র 3 বছরের মেয়রত্বেই তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। 1990 সালে কাঠমান্ডুতে জন্ম নেয়া বালেন্দ্র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন এবং ভারতের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার রাজনৈতিক উত্থানের পেছনে বড় ভূমিকা ছিল তরুণদের আন্দোলনের। কাতার বিশ্বকাপের ফাইনালের আগে লিওনেল মেসি জানিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ, কিন্তু নাটকীয়ভাবে শিরোপা জয়ের পরও আর্জেন্টিনা অধিনায়ক এখনও আকাশি সাদা জার্সিতে মাঠ মাতাচ্ছেন। নতুন বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 76 দিন বাকি। মাঝে মধ্যে ইনজুরিতে পড়লেও মাঠে তার প্রভাব এখনও অটুট। তবুও তিনি এখনও নিশ্চিত করেননি আসন্ন বিশ্বকাপে খেলবেন কিনা। মরিতানিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের আগেই গুঞ্জন উঠেছে, এই ম্যাচে মেসিকে বেঞ্চে রাখা হতে পারে কিংবা বদলি হিসেবে নামানো হতে পারে। আর ঠিক এই সময় জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির মন্তব্যে আরও বাড়ল অনিশ্চয়তা। স্কালোনিকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, মেসি কি এই বিশ্বকাপে খেলবেন? জবাবে তিনি বলেন, এটা তাকে জিজ্ঞাসা করার মতো প্রশ্ন? মেসির মানসিক ও শারীরিক অবস্থার উপরই সবকিছু নির্ভর করছে বলে জানান স্কালোনি। এবার ক্রিকেটের খবর। পাকিস্তান সুপার লিগের পিএসএল একাদশ আসর শুরু করেছে লাহোর কালান্দার্স। দুর্দান্ত এক জয়, 69 রানের বড় ব্যবধানে পাওয়া এই জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র 19 রান খরচায় 1 উইকেট তুলে নিয়ে দলের সাফল্যে অবদান রাখেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মুস্তাফিজকে নিয়ে প্রশংসায় ভাসান লাহোরের আরেক পেসার হারিস রৌফ। শুধু প্রশংসাই নয়, বরং ফিজের কাছ থেকে শেখার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। হারিস বলেন,
মোইন মুস্তাফিজ বিশ্বের নানা প্রান্তে টি-20 লিগ খেলে। বাংলাদেশের হয়ে অনেক ভালো পারফরমেন্স করেছে। আমাদের বোলিং লাইন আপকে আরও শক্তিশালী করেছে সে। আমার চেষ্টা থাকবে তার কাছ থেকে কিছু শেখার। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।